আরণ্যক দ্বিতীয় পর্ব। তৃতীয় পরিচ্ছেদ। গ্রীষ্মকাল পড়িতে গ্রান্ড সাহেবের বটগাছের মাথায় পীর পৈতি পাহাড়ের দিক হইতে একদল বক উড়িয়া আসিয়া বসিল। দূর হইতে মনে হয় যেন বটগাছের মাথা সাদা থোকা থোকা ফুলে ভরিয়া গিয়াছে। একদিন অর্ধশুষ্ক কাশের বনের ধারে টেবিল চেয়ার পাতিয়া কাজ করিতেছি। মনেশ্বর সিং সিপাহী আসিয়া বলিল, হুজুর, নন্দলাল ওঝা গোলাওয়ালা আপনার সঙ্গে দেখা করতে এসেছে। একটু পরে প্রায় 50 বছরের একটি বৃদ্ধ ব্যক্তি আমার সামনে আসিয়া সেলাম করিল ও আমার নির্দেশ মতো একটা টুলের উপর বসিল। বসিয়াই সে একটি পশমের থলি বাহির করিল। তাহার পর থলিটির ভিতর হইতে খুব ছোট একখানি জাঁতি ও 2টি সুপারি বাহির করিয়া সুপারি কাটিতে আরম্ভ করিল। পরে কাটা সুপুরি হাতে রাখিয়া 2 হাত একত্র করিয়া আমার সামনে মেলিয়া ধরিয়া সসম্ভ্রমে বলিল, সুপারি লিজিয়ে হুজুর। সুপারি ওভাবে খাওয়া অভ্যাস না থাকিলেও ভদ্রতার খাতিরে লইলাম। জিজ্ঞাসা করিলাম, কোথা হতে আসা হচ্ছে, কি কাজ? তাহার উত্তরে লোকটি বলিল, তাহার নাম নন্দলাল ওঝা, মৈথিলি ব্রাহ্মণ। জঙ্গলের উত্তর পূর্ব কোণে কাছারি হইতে প্রায় 11 মাইল দূরে সুংঠিয়া দিয়ারাতে তাহার বাড়ি। বাড়িতে চাষবাস আছে, কিছু সুদের কারবারও আছে। সে আসিয়াছে তাহার বাড়িতে আগামী পূর্ণিমার দিন আমায় নিমন্ত্রণ করিতে। আমি কি তাহার বাড়িতে দয়া করিয়া পদধূলি দিতে রাজি আছি? এই সৌভাগ্য কি তাহার হইবে? 11 মাইল দূরে এই রৌদ্রে নিমন্ত্রণ খাইতে যাইবার লোভ আমার ছিল না, কিন্তু নন্দলাল ওঝা নিতান্ত পীড়াপিড়ি করাতে অগত্যা রাজি হইলাম। তাছাড়া এদেশের গৃহস্থ সংসার সম্বন্ধে অভিজ্ঞতা সঞ্চয় করিবার লোভও সম্বরণ করিতে পারিলাম না। পূর্ণিমার দিন দুপুরের পরে দীর্ঘ কাশের বনের মধ্য দিয়ে কাহাদের একটি হাতি আসিতেছে দেখা গেল। হাতি কাছারিতে আসিলে মাহুতের মুখে শুনিলাম হাতিটি নন্দলাল ওঝার নিজের, আমাকে লইয়া যাইতে পাঠাইয়া দিয়াছে। হাতি পাঠাইবার আবশ্যক কিছু ছিল না, কারণ আমার নিজের ঘোড়ায় অপেক্ষাকৃত অল্প সময়ে পৌঁছিতে পারিতাম। যাহা হোক, হাতিতে চড়িয়াই নন্দলালের বাড়িতে রওনা হইলাম। সবুজ বন শীর্ষ আমার পায়ের তলায়, আকাশ যেন আমার মাথায় ঠেকিয়াছে। দূর দূর দিগন্তের নীল শৈলমালার রেখা বনভূমিকে ঘিরিয়া যেন মায়ালোক রচনা করিয়াছে। আমি সে মায়ালোকের অধিবাসী, বহু দূর স্বর্গের দেবতা। কত মেঘের তলায় তলায় পৃথিবীর কত শ্যামল বনভূমির উপরকার নীল বায়ুমণ্ডল ভেদ করিয়া যেন আমার অদৃশ্য যাতায়াত। পথে চামটার বিল পড়িল। শীতের শেষেও শিল্লি আর লাল হাঁসের ঝাঁকে ভর্তি। আর একটু গরম পড়িলেই উহারা উড়িয়া পালাইবে। মাঝে মাঝে নিতান্ত দরিদ্র পল্লী, ফণিমনসা ঘেরা তামাকের ক্ষেত ও খোলায় ছাওয়া দিন কুটির। সুংঠিয়া গ্রামে হাতি ঢুকিলে দেখা গেল পথের দুধারে সার বন্দি লোক দাঁড়াইয়া আছে আমায় অভ্যর্থনা করিবার জন্য। গ্রামে ঢুকিয়া অল্প দূর পরেই নন্দলালের বাড়ি। খোলায় ছাওয়া মাটির ঘর 8-10 খানা, সবই পৃথক পৃথক। প্রকাণ্ড উঠোনের মধ্যে ইতস্তত ছড়ানো। আমি বাড়িতে ঢুকিতেই 2 বার হঠাৎ বন্দুকের আওয়াজ হইল। চমকাইয়া গিয়াছি। এমন সময় সহাস্য মুখে নন্দলাল ওঝা আসিয়া আমায় অভ্যর্থনা করিয়া বাড়িতে লইয়া গিয়া একটা বড় ঘরের দাওয়ায় চেয়ারে বসাইল। চেয়ারখানি এদেশের শিশু কাঠের তৈয়ারি এবং এদেশের গ্রাম্য মিস্ত্রির হাতেই গড়া। তাহার পর 10-11 বছরের একটি ছোট মেয়ে আসিয়া আমার সামনে একখানা থালা ধরিল। থালায় গোটা কতক আস্ত পান, আস্ত সুপারি, একটা মধুপর্কের মতো ছোট বাটিতে সামান্য আতর এবং কয়েকটি শুষ্ক খেজুর। ইহা লইয়া কি করিতে হয় আমার জানা নাই। আমি আনাড়ির মতো হাসিলাম ও বাটি হইতে আঙুলের আগায় একটু আতর তুলিয়া রইলাম মাত্র।
মেয়েটিকে দুই একটি ভদ্রসূচক মিষ্ট কথাও বলিলাম। মেয়েটি থালা আমার সামনে রাখিয়া চলিয়া গেল। তারপর খাওয়ানোর ব্যবস্থা। নন্দলাল যে ঘটা করিয়া খাওয়াইবার ব্যবস্থা করিয়াছে তাহা আমার ধারণা ছিল না। প্রকাণ্ড কাঠের পিঁড়ির আসন পাতা, সম্মুখে এমন আকারের একখানি পিতলের থালা আসিল যাহাতে করিয়া আমাদের দেশে দুর্গাপূজার বড় নৈবেদ্য সাজায়। থালায় হাতির কানের মতো বড় পুরি, বাথুয়া শাক ভাজা, পাকা শশার রায়তা, কাঁচা তেঁতুলের ঝোল, মহিষের দুধের দই ও প্যাড়া। খাবার জিনিসের এমন অদ্ভুত যোগাযোগ কখনো দেখি নাই। আমায় দেখিবার জন্য উঠোনে লোকে লোকারণ্য হইয়া গিয়াছে ও আমার দিকে এমনভাবে তাহারা চাহিতেছে যে আমি যেন এক অদৃষ্টপূর্ব জীব। শুনিলাম ইহারা সকলেই নন্দলালের প্রজা। সন্ধ্যার পূর্বে উঠে আসিবার সময় নন্দলাল একটি ছোট থলি আমার হাতে দিয়া বলিল, হুজুরের নজর। আশ্চর্য হইয়া গেলাম। থলিতে অনেক টাকা, 50-এর কম তো নয়। এত টাকা কেহ কাউকেও নজর দেয় না। তাছাড়া নন্দলাল আমার প্রজাও নয়। নজর প্রত্যাখ্যান করাও গৃহস্থের পক্ষে নাকি অপমানজনক। সুতরাং আমি থলি হইতে একটা টাকা লইয়া থলিটা তাহার হাতে ফিরাইয়া দিয়া বলিলাম, তোমার ছেলেপুলেদের প্যাড়া খাইয়ে দিও কেমন। নন্দলাল কিছুতেই ছাড়িবে না, কিন্তু আমি সে কথায় কান না দিয়াই বাহিরে আসিয়া হাতির পিঠে চড়িলাম। পরদিনই নন্দলাল ওঝা আমার কাছারিতে গেল, সঙ্গে তাহার বড় ছেলে। আমি তাহাদিগকে সমাদর করিলাম, কিন্তু খাইবার প্রস্তাবে তাহারা রাজি হইল না। শুনিলাম মৈথিল ব্রাহ্মণ অন্য ব্রাহ্মণের হস্তে প্রস্তুত কোনো খাবারই খাইবে না। অনেক বাজে কথার পর নন্দলাল একান্তে আমার নিকট তাহার কথাটি পাড়িল। তাহার বড় ছেলে ফুলকিয়া বৈহারের তহসিলদারির জন্য উমেদার, তাহাকে আমায় বহাল করিতে হইবে। আমি বিস্মিত হইয়া বলিলাম, কিন্তু ফুলকিয়ার তহসিলদার তো আছে, তাছাড়া সে পোস্ট তো খালি নেই। তাহার উত্তরে নন্দলাল আমাকে চোখ ঠারিয়া ইশারা করিয়া বলিল, হুজুর, মালিক তো আপনি, আপনি মনে করিলে কি না হয়। আমি আরো অবাক হইয়া গেলাম। সে কিরকম কথা? ফুলকিয়ার তহসিলদার ভালোই কাজ করিতেছে, তাহাকে ছাড়াইয়া দিব কোন অপরাধে? নন্দলাল বলিল, কত রুপায়া হুজুরকে পান খেতে দিতে হবে বলুন, আমি আজ সাঝেই হুজুরকে পৌঁছে দেব, কিন্তু আমার ছেলেকে তহসিলদারি দিতেই হবে হুজুরের। বলুন কত হুজুর? 500? এতক্ষণে বেশ বুঝিতে পারিলাম নন্দলাল যে আমাকে কাল নিমন্ত্রণ করিয়াছিল তাহার প্রকৃত উদ্দেশ্য কি। এদেশের লোক যে এমন ধরিবাজ তাহা জানিলে কখনো ওখানে আর যাই। আচ্ছা, বিপদেই পড়িয়াছি বটে। নন্দলালকে স্পষ্ট কথা বলিয়াই বিদায় দিলাম, কিন্তু বুঝিলাম নন্দলাল আশা ছাড়িল না। আর একদিন দেখি ঘন বনের ধারে নন্দলাল আমার অপেক্ষায় দাঁড়াইয়া আছে। কি কুক্ষণেই যে উহার বাড়িতে নিমন্ত্রণ খাইতে গিয়াছিলাম। দুখানা পুরি খাওয়াইয়া সে যে আমার জীবন এমন অতিষ্ঠ করিয়া তুলিবে তাহা আগে জানিলে কি উহার ছায়া আমি মারাই। নন্দলাল আমাকে দেখিয়া মিষ্ট মোলায়েম হাসি হাসিল, বলিল, নমস্কার হুজুর। তারপর এখানে কি মনে করে? হুজুর তো সবই জানেন, আমি আপনাকে 1200 টাকা নগদ দিব, আমার ছেলেকে কাজে লাগিয়ে দিন। তুমি কি পাগল নন্দলাল? আমি বহাল করবার মালিক নই। যাদের জমিদারি তুমি তাদের কাছে দরখাস্ত করতে পারো, তাছাড়া বর্তমানে যে রয়েছে তাকে ছাড়াবো কোন অপরাধে? বলিয়াই বেশি কথা না বাড়াইয়া ঘোড়া ছুটাইয়া দিলাম। ক্রমে আমার কড়া ব্যবহারে নন্দলালকে আমি আমার ও স্টেটের মহাশত্রু করিয়া তুলিলাম। তখনও বুঝি নাই যে নন্দলাল কিরূপ ভয়ানক প্রকৃতির মানুষ। ইহার ফল আমাকে ভালো করিয়াই ভুগিতে হইয়াছিল। 19 মাইল দূরবর্তী ডাকঘর হইতে ডাক আনা এখানকার এক অতি আবশ্যক ঘটনা। অত দূরে প্রতিদিন লোক পাঠানো চলে না বলিয়া
সপ্তাহে দুবার মাত্র ডাকঘরে লোক যাইত। মধ্য এশিয়ার জনহীন দুস্তর ও ভীষণ টাকলামাকান মরুভূমির তাঁবুতে বসিয়া বিখ্যাত পর্যটক সোয়েন হেডিনও বোধহয় এমনি আগ্রহে ডাকের প্রতীক্ষা করিতেন। আজ ৮-৯ মাস এখানে আসিবার ফলে দিনের পর দিন, রাতের পর রাত এই জনহীন বন প্রান্তরে সূর্যাস্ত, নক্ষত্ররাজি, চাঁদের উদয়, জ্যোৎস্না ও বনের মধ্যে নীলগায়ের দৌড় দেখিতে দেখিতে যে বহির্জগতের সঙ্গে সকল যোগ হারাইয়া ফেলিয়াছি, ডাকের চিঠি কয়খানির মধ্য দিয়া আবার তাহার সহিত একটা সংযোগ স্থাপিত হইত। নির্দিষ্ট দিনে জওহরলাল সিং ডাক আনিতে গিয়াছে। আজ সে দুপুরে আসিবে। আমি ও বাঙালি মুহুরী বাবুটি ঘন ঘন জঙ্গলের দিকে চাহিতেছি। কাছারি হইতে মাইল ১.৫-২ দূরে একটা উঁচু ঢিপির উপর দিয়া পথ। ওখানে আসিলে জওহরলাল সিংকে বেশ স্পষ্ট দেখা যায়। বেলা দুপুর হইয়া গেল, জওহরলালের দেখা নাই। আমি ঘন ঘন ঘর বাহির করিতেছি। এখানে আপিসের কাজের সংখ্যা নিতান্ত কম নয়। বিভিন্ন আমিনের রিপোর্ট দেখা, দৈনিক ক্যাশ বই সই করা, সদরের চিঠিপত্রের উত্তর লেখা, পাটোয়ারি ও তহসিলদারদের আদায়ের হিসাব পরীক্ষা, নানাবিধ দরখাস্তের ডিক্রি ডিসমিস করা, পূর্ণিয়া, মুঙ্গের, ভাগলপুর প্রভৃতি স্থানে নানা আদালতে নানা প্রকার মামলা ঝুলিতেছে। ওই সকল স্থানের উকিল ও মামলা তদবিরকারদের রিপোর্ট পাঠ ও তাদের উত্তর দেওয়া, আরও নানা প্রকার বড় ও খুচরা কাজ প্রতিদিন নিয়মিত না করিলে ২-৩ দিনে এত জমিয়া যায় যে তখন কাজ শেষ করিয়া উঠিতে প্রাণান্ত হয়। ডাক আসিবার সঙ্গে সঙ্গে আবার একরাশি কাজ আসিয়া পড়ে। শহরের নানা ধরনের চিঠি, নানা ধরনের আদেশ, অমুক জায়গায় যাও, অমুকের সঙ্গে অমুক মহলের বন্দোবস্ত করো ইত্যাদি। বেলা ৩টার সময় জওহরলালের সাদা পাগড়ি রৌদ্রে চকচক করিতেছে দেখা গেল। বাঙালি মুহুরীবাবু হাঁকিলেন, ম্যানেজার বাবু আসুন, ডাক পেয়াদা আসছে, ওই যে ওই যে। আপিসের বাহিরে আসিলাম। ইতিমধ্যে জওহরলাল আবার ঢিপি হইতে নামিয়া জঙ্গলের মধ্যে ঢুকিয়া পড়িয়াছে। আমি অপেরা গ্লাস আনাইয়া দেখিলাম দূরে জঙ্গলের মধ্যে দীর্ঘ দীর্ঘ ঘাসের ও বন ঝাউয়ের মধ্যে সে আসিতেছে বটে। আর আপিসের কাজে মন বসিল না। সে কি আকুল প্রতীক্ষা! যে জিনিস যত দুষ্প্রাপ্য, মানুষের মনের কাছে তাহার মূল্য তত বেশি। এ কথা খুবই সত্য যে এই মূল্য মানুষের মন গড়া একটি কৃত্রিম মূল্য। প্রার্থিত জিনিসের সত্যকার উৎকর্ষ বা অপকর্ষের সঙ্গে এর কোনো সম্বন্ধ নাই। কিন্তু জগতের অধিকাংশ জিনিসের উপরেই একটা কৃত্রিম মূল্য আরোপ করিয়াই তো আমরা তাকে বড় বা ছোট করি। জওহরলালকে কাছারির সামনে একটা অপরিসর বালুময় নাবাল জমির ওপারে দেখা গেল। আমি চেয়ার ছাড়িয়া উঠিলাম। মুহুরীবাবু আগাইয়া গেলেন। জওহরলাল আসিয়া সেলাম করিয়া দাঁড়াইল এবং পকেট হইতে চিঠির তাড়া বাহির করিয়া মুহুরীবাবুর হাতে দিল। আমারও খান ২ পত্র আছে, অতি পরিচিত লেখা। চিঠি পড়িতে পড়িতে চারিপাশের জঙ্গলের দিকে চাহিয়া নিজেই অবাক হইয়া গেলাম। কোথায় আছি? কখনো ভাবি নাই আমি এখানে কোনো দিন থাকিব। কলিকাতার আড্ডা ছাড়িয়া এমন জায়গায় দিনের পর দিন কাটাইব। একখানা বিলাতি ম্যাগাজিনের গ্রাহক হইয়াছি। আজ সেখানে আসিয়াছে, মোড়কের উপরে লেখা উড়োজাহাজের ডাকে। জনাকীর্ণ কলকাতা শহরের বুকে বসিয়া ২০ শতাব্দীর এই বৈজ্ঞানিক আবিষ্কারের সুখ কি বোঝা যাইবে? এখানে এই নির্জন বন প্রদেশে সকল বিষয়েই ভাবিবার ও অবাক হইবার অবকাশ আছে। এখানকার পারিপার্শ্বিক অবস্থা সে অনুভূতি আনয়ন করে। যদি সত্য কথা বলিতে হয়, জীবনে ভাবিয়া দেখিবার শিক্ষা এইখানে আসিয়াই পাইয়াছি। কত কথা যে মনে জাগে, কত পুরনো কথা মনে হয়। নিজের মনকে এমন করিয়া কখনো উপভোগ করি নাই। এখানে সহস্র প্রকার অসুবিধার মধ্যেও সেই আনন্দ আমাকে যেন একটা নেশার মতো পাইয়া বসিতেছে দিন দিন। অথচ সত্যিই আমি প্রশান্ত মহাসমুদ্রের কোনো জনহীন দ্বীপে একা পরিত্যক্ত হই নাই।
বোধহয় 20-30 মাইলের মধ্যে রেল স্টেশন। সেখানে ট্রেন চড়িয়া 1 ঘন্টার মধ্যে পূর্ণিয়া যাইতে পারি, 3 ঘন্টার মধ্যে মুঙ্গের যাইতে পারি। কিন্তু প্রথম তো রেল স্টেশনে যাইতেই বেজায় কষ্ট। সেই কষ্ট স্বীকার করিতে পারি যদি পূর্ণিয়া বা মুঙ্গের শহরে গিয়া কিছু লাভ থাকে। এমনি দেখিতেছি কোনো লাভই নাই। না আমাকে সেখানে কেউ চেনে, না আমি কাউকে চিনি। কি হইবে গিয়া? কলিকাতা হইতে আসিয়া বই আর বন্ধু বান্ধবের সঙ্গে গল্প ও আলোচনার অভাব এত বেশি অনুভব করি যে কতবার ভাবিয়াছি এ জীবন আমার পক্ষে অসহ্য। কলিকাতাতেই আমার সব। পূর্ণিয়া বা মুঙ্গেরে কে আছে যে সেখানে যাইব? কিন্তু সদর আপিসের বিনা অনুমতিতে কলিকাতায় যাইতে পারি না। তাছাড়া অর্থব্যয়ও এত বেশি যে 2-5 দিনের জন্য যাওয়া পোষায় না। কয়েক মাস সুখে দুঃখে কাটাইবার পর চৈত্র মাসের শেষ হইতে এমন একটা কাণ্ডের সূত্রপাত হইল যাহা আমার অভিজ্ঞতার মধ্যে কখনো ছিল না। পৌষ মাসে কিছু বৃষ্টি পড়িয়াছিল, তাহার পর হইতে ঘোর অনাবৃষ্টি দেখা দিল। মাঘ মাসে বৃষ্টি নাই, ফাল্গুনে না, চৈত্রে না, এমনকি বৈশাখেও না। সঙ্গে সঙ্গে যেমন অসহ্য গ্রীষ্ম, তেমনি নিদারুণ জলকষ্ট। সাদা কথায় গ্রীষ্ম বা জলকষ্ট বলিলে এ বিভীষিকাময় প্রাকৃতিক বিপর্যয়ের স্বরূপ কিছুই বোঝা যাইবে না। উত্তরে আজমাবাদ হইতে দক্ষিণে কিষানপুর পর্যন্ত, পূর্বে ফুলকিয়া পৈহার ও লবটুলিয়া হইতে পশ্চিমে মুঙ্গের জেলা পর্যন্ত সারা জঙ্গল মহালের মধ্যে যেখানে যত খাল, ডোবা, কুণ্ডি অর্থাৎ বড় জলাশয় ছিল, সব গেল শুকাইয়া। কুয়া খুঁড়িয়া জল পাওয়া যায় না। যদি বা বালির উনুই হইতে কিছু কিছু জল ওঠে, ছোট 1 বালতি জল কুয়ায় জমিতে 1 ঘন্টার উপর সময় লাগে। চারিধারে হাহাকার পড়িয়াছে। পূর্বে একমাত্র কুশি নদী ভরসা। সে আমাদের মহালের পূর্বতম প্রান্ত হইতে 7-8 মাইল দূরে বিখ্যাত মোহনপুরা রিজার্ভ ফরেস্টের ওপারে। আমাদের জমিদারি ও মোহনপুরা অরণ্যের মধ্যে একটা ছোট পাহাড়ি নদী নেপালের তরাই অঞ্চল হইতে বহিয়া আসিতেছে। কিন্তু বর্তমানে শুধু শুষ্ক বালুময় খাতে তাহার উপল ঢাকা চরণ চিহ্ন বিদ্যমান। বালি খুঁড়িলে যে জলটুকু পাওয়া যায়, তাহারই লোভে কত দূরের গ্রাম হইতে মেয়েরা কলসি লইয়া আসে ও সারা দুপুর বালি কাদা ছানিয়া 8 কলসিটাক ঘোলা জল লইয়া বাড়ি ফেরে। কিন্তু পাহাড়ি নদী, স্থানীয় নাম মিছি নদী, আমাদের কোনো কাজেই আসে না, কারণ আমাদের মহাল হইতে বহু দূরে। কাছাড়িতে কোনো বড় ইঁদারা নাই। ছোট যে বালির পাতকুয়াটি আছে, তাহা হইতে পানীয় জলের সংস্থান হওয়াই বিষম সমস্যার কথা হইয়া দাঁড়াইল। 3 বালতি জল সংগ্রহ করিতে দুপুর ঘুরিয়া যায়। দুপুরে বাহিরে দাঁড়াইয়া তাম্রাভ অগ্নিবর্ষী আকাশ ও অর্ধশুষ্ক বনঝাউ ও লম্বা ঘাসের বন দেখিতে ভয় করে। চারিধারে যেন দাউ দাউ করিয়া জ্বলিতেছে। মাঝে মাঝে আগুনের হলকার মতো তপ্ত বাতাস সর্বাঙ্গ ঝলসাইয়া বহিতেছে। সূর্যের এ রূপ, দ্বিপ্রহরের রৌদ্রের এ ভয়ানক রূপ কখনো দেখি নাই, কল্পনাও করি নাই। একদিন পশ্চিম দিক হইতে বালির ঝড় বয়। এইসব দেশে চৈত্র বৈশাখ মাস পশ্চিমে বাতাসের সময়। কাছারি হইতে 100 গজ দূরের জিনিস ঘন বালি ও ধূলিরাশির আড়ালে ঢাকিয়া যায়। অর্ধেক দিন রামধনিয়া টহলদার আসিয়া জানায়, কুয়ে মে পানি নেহিছে হুজুর। কোনো কোনো দিন ঘণ্টাখানেক ধরিয়া ছানিয়া ছানিয়া বালির ভিতর হইতে 8 বালতি তরল কর্দম স্নানের জল আমার সামনে আনিয়া ধরে। সে ভয়ানক গ্রীষ্মে তাহাই তখন অমূল্য। একদিন দুপুরের পরে কাছারির পিছনে একটা হরিতকি গাছের তলায় স্বল্প ছায়ায় দাঁড়াইয়া আছি। হঠাৎ চারিধারে চাহিয়া মনে হইল, দুপুরের এমন চেহারা কখনো তো দেখি নাই। এ জায়গা হইতে চলিয়া গেলে আর কখনো দেখিবও না। আজন্ম বাংলাদেশের দুপুর দেখিয়াছি, জ্যৈষ্ঠ মাসের খর রৌদ্র ভরা দুপুর দেখিয়াছি,
কিন্তু এ রুদ্র মূর্তি তাহার নাই। এ ভীম ভৈরব রূপ আমাকে মুগ্ধ করিল। সূর্যের দিকে চাহিয়া দেখিলাম একটা বিরাট অগ্নিকুণ্ড। ক্যালসিয়াম পুড়িতেছে, হাইড্রোজেন পুড়িতেছে, লোহা পুড়িতেছে, নিকেল পুড়িতেছে, কোবাল্ট পুড়িতেছে, জানা অজানা শত শত রকমের গ্যাস ও ধাতু কোটি যোজন ব্যাসযুক্ত দীর্ঘ ফার্নেসে একসঙ্গে পুড়িতেছে। তারই ধুধু আগুনের ঢেউ অসীম শূন্যের ইথারের স্তর ভেদ করিয়া ফুলকিয়া বৈহারের ও লোধাই টোলার তৃণভূমিতে বিস্তীর্ণ অঞ্চলে আসিয়া লাগিয়া প্রতি তৃণপত্রের শিরা উপশিরার সব রসটুকু শুকাইয়া ঝামা করিয়া দিক দিগন্ত ঝলসাইয়া পুড়াইয়া শুরু করিয়াছে ধ্বংসের এক তাণ্ডব লীলা। চাহিয়া দেখিলাম দূরে দূরে প্রান্তরের সর্বত্র কম্পমান তাপ তরঙ্গ ও তাহার ওধারে তাপজনিত একটি অস্পষ্ট কুয়াশা। গ্রীষ্ম দুপুরের কখনো এখানে আকাশ নীল দেখিলাম না। তাম্রাভ কটা শূন্য, একটা চিল শকুনিও নাই। পাখির দল দেশ ছাড়িয়া পালাইয়াছে। কি অদ্ভুত সৌন্দর্য ফুটিয়াছে এই দুপুরের। খর উত্তাপকে অগ্রাহ্য করিয়া সেই হরিতকি তলায় দাঁড়াইয়া রহিলাম কতক্ষণ। সাহারা দেখি নাই, সোয়েন হেরিনের বিখ্যাত টাকলামাকান মরুভূমি দেখি নাই, গোপী দেখি নাই। কিন্তু এখানে এই মধ্যাহ্নের এই রুদ্র ভৈরব রূপের মধ্যে সে সব স্থানের অস্পষ্ট আভাস ফুটিয়া উঠিল। কাছারির কাছ হইতে 3 মাইল দূরে একটি বনে ঘেরা ক্ষুদ্র কুণ্ডিতে সামান্য একটু জল ছিল। কুণ্ডিটাতে গত বর্ষার জলে খুব মাছ হইয়াছিল বলিয়া শুনিয়াছিলাম। খুব গভীর বলিয়া এই অনাবৃষ্টিতেও তাহার জল একেবারেই শুকাইয়া যায় নাই। কিন্তু সে জলে কাহারও কোনো কাজ হয় না। প্রথমত তাহার কাছাকাছি অনেক দূর লইয়া কোনো মানুষের বসতি নাই। দ্বিতীয়ত জল ও তীরভূমির মধ্যে কাদা এত গভীর যে কোমর পর্যন্ত বসিয়া যায়। কলসিতে জল পুরিয়া পুনরায় তীরে উত্তীর্ণ হইবার আশা বড়ই কম। আর একটি কারণ এই যে জলটা খুব ভালো নয়, স্নান বা পানের উপযুক্ত আদৌ নয়। জলের সঙ্গে কি জিনিস মিশানো আছে কিনা জানি না, কিন্তু কেমন একটা অপ্রীতিকর ধাতব গন্ধ। একদিন সন্ধ্যায় পশ্চিমে বাতাস ও উত্তাপ কম পড়িয়া গেলে ঘোড়ায় বাহির হইয়া ওই কুণ্ডিটার পাশের উঁচু বালিয়াড়ি ও বনঝাউয়ের জঙ্গলের পথে উপস্থিত হইয়াছি। পিছনে গ্রান্ট সাহেবের সেই বড় বটগাছের আড়ালে সূর্য অস্ত যাইতেছিল। কাছারির খানিকটা জল বাঁচাইবার জন্য ভাবিলাম এখানেই ঘোড়াটাকে একবার জল খাওয়াইয়া লই। যতই কাদা হোক ঘোড়া ঠিক উঠিতে পারিবে। জঙ্গল পার হইয়া কুণ্ডির ধারে গিয়া এক অদ্ভুত দৃশ্য চোখে পড়িল। কুণ্ডির চারিধারে কাদার উপর 8-10টা ছোট বড় সাপ, অন্যদিকে 3টা প্রকাণ্ড মহিষ একসঙ্গে জল খাইতেছে। সাপগুলির প্রত্যেকটি বিষাক্ত, করাত ও শঙ্খচিতি শ্রেণীর, যাহা এদেশে সাধারণত দেখা যায়। মহিষ দেখিয়া মনে হইল এই ধরনের মহিষ আমি আগে কখনো দেখি নাই। প্রকাণ্ড একজোড়া শিং, গায়ে লম্বা লম্বা লোম, বিপুল শরীর। কাছে কোনো লোকালয়ে বা মহিষের বাথান নাই। তবে এ মহিষ কোথা হইতে আসিল বুঝিয়া উঠিতে পারিলাম না। ভাবিলাম চোরির খাজনা ফাঁকি দিবার উদ্দেশ্যে কেহ লুকাইয়া হয়তো জঙ্গলের কোনো স্থানে বাথান করিয়া থাকিবে। কাছারির কাছাকাছি আসিয়াছি, মুনেশ্বর সিং চাকলাদারের সহিত দেখা। তাহাকে কথাটা বলিতেই সে চমকিয়া উঠিল। আরে সর্বনাশ, বলেন কি হুজুর? হনুমানজি খুব বাঁচিয়ে দিয়েছেন আজ। ও পোষা ভৈষ নয়, ও হলো আড়ন, বুনো ভৈষ হুজুর। মোহনপুরা জঙ্গল থেকে এসেছে জল খেতে। ও অঞ্চলে কোথাও জল নেই তো জল কষ্টে পড়ে এসেছে। কাছারিতে তখনই কথাটা রাষ্ট্র হইয়া গেল। সকলেরই এক বাক্য বলিল, খুব বেঁচে গিয়েছেন হুজুর। বাঘের হাতে পড়লে বরং রক্ষা পাওয়া যেত, কিন্তু বুনো মহিষের হাতে পড়লে আর নিস্তার নেই। আর এই সন্ধ্যাবেলা এই নির্জন জায়গায় যদি আপনাকে ওরা তাড়া করত, তবে ঘোড়া ছুটিয়েও বাঁচতে পারতেন না হুজুর। তারপর হইতে জঙ্গলে ঘেরা ওই ছোট্ট কুণ্ডিটা বন্য জানোয়ারের জলপানের একটা প্রধান আড্ডা হইয়া দাঁড়াইল। অনাবৃষ্টি যত হইতে লাগিল,
রৌদ্রের ক্রমবর্ধমান প্রখরতায় দিক দিগন্তে দাবদাহ যত প্রকাণ্ড হইয়া উঠিতে লাগিল, খবর আসিতে লাগিল সেই জঙ্গলের মধ্যে কুণ্ডিতে লোকে বাঘকে জল খাইতে দেখিয়াছে, বন মহিষকে জল খাইতে দেখিয়াছে, হরিণের পালকেও জল খাইতে দেখিয়াছে। নীলগাই ও বুনো শুয়োর তো আছেই, কারণ শেষের দুই প্রকার জানোয়ার এ জঙ্গলে অত্যন্ত বেশি। আমি নিজে একদিন জ্যোৎস্না রাতে ঘোড়ায় চড়িয়া কুণ্ডিতে যাই শিকারের উদ্দেশ্যে। সঙ্গে ৩-৪ জন সিপাহী ছিল, ২-৩টি বন্দুকও ছিল। সে যা দৃশ্য দেখিয়াছিলাম সে রাত্রে জীবনে ভুলিবার নয়। তাহা বুঝিতে হইলে কল্পনার ছবি আঁকিয়া লইতে হইবে। এক জনহীন জ্যোৎস্নাময়ী রাত্রি ও বিস্তীর্ণ বন প্রান্তরের ছবি। আরও কল্পনা করিয়া লইতে হইবে সারা বনভূমি ব্যাপিয়া এক অদ্ভুত নিস্তব্ধতার। অভিজ্ঞতা না থাকিলে যদিও সে নিস্তব্ধতা কল্পনা করা প্রায় অসম্ভব। শুষ্ক বাতাস অর্ধশুষ্ক কাশ ডাঁটার গন্ধে নিবিড় হইয়া উঠিয়াছিল। লোকালয় হইতে বহু দূরে আসিয়াছি, দিকবিদিকের জ্ঞান হারাইয়া ফেলিয়াছি। কুণ্ডিতে প্রায় নিঃশব্দে জল খাইতেছে একদিকে 2টি নীলগাই, অন্যদিকে হায়না। নীলগাই দুটি একবার হায়নাদের দিকে চাহিতেছে, হায়নারা একবার নীলগাই দুটির দিকে চাহিতেছে, আর দুদলের মাঝখানে 2-3 মাস বয়সের একটা ছোট নীলগাইয়ের বাচ্চা। অমন করুণ দৃশ্য কখনো দেখি নাই। দেখিয়া পিপাসার্ত বন্য জন্তুদের নিরীহ শরীরে অতর্কিতে গুলি মারিবার প্রবৃত্তি হইল না। এদিকে বৈশাখও কাটিয়া গেল, কোথাও এক ফোঁটা জল নাই। আরও এক বিপদ দেখা দিল। এই সুবিস্তীর্ণ বন প্রান্তরে মাঝে মাঝে লোকে দিক হারাইয়া আগেও পথ ভুলিয়া যাইত, এখন এইসব পথ হারা পথিকদের জলাভাবে প্রাণ হারাইবার সমূহ আশঙ্কা দাঁড়াইল। কারণ ফুলকিয়া বৈহার হইতে গ্রান সাহেবের বটগাছ পর্যন্ত বিশাল তৃণভূমির মধ্যে কোথাও এক বিন্দু জল নাই। এক-আধটা শুষ্ক প্রায় কুণ্ডি যেখানে আছে, অনভিজ্ঞ দিকভ্রান্ত পথিকের পক্ষে সেসব খুঁজিয়া পাওয়া সহজ নয়। একদিনের একটা ঘটনা বলি। সেদিন বেলা 4টার সময় অত্যন্ত গরমে কাজে মন বসাইতে না পারিয়া একখানা কি বই পড়িতেছি, এমন সময় রামবেরিত সিং আসিয়া ইত্তালা করিল কাছারির পশ্চিম দিকে উঁচু ডাঙার উপর একজন কি অদ্ভুত ধরনের পাগলা লোক দেখা যাইতেছে। সে হাত পা নাড়িয়া দূর হইতে কি যেন বলিতেছে। বাহিরে গিয়া দেখিলাম সত্যই দূরের ডাঙাটার উপরে কে একজন দাঁড়াইয়া। মনে হইল মাতালের মতো টলিতে টলিতে এই দিকেই আসিতেছে। কাছারি শুদ্ধ লোক জড়ো হইয়া সেদিকে হাঁ করিয়া চাহিয়া আছে। আমি 2 জন সিপাহী পাঠাইয়া দিলাম লোকটাকে এখানে আনিতে। লোকটাকে যখন আনা হইল দেখিলাম তাহার গায়ে কোনো জামা নাই, পরনে মাত্র একখানা ফর্সা ধুতি। চেহারা ভালো, রং গৌরবর্ণ, কিন্তু তাহার মুখের আকৃতি অতি ভীষণ। গালের 2 কষ বাহিয়া ফেনা বাহির হইতেছে, চোখ দুটি জবা ফুলের মতো লাল, চোখে উন্মাদের মতো দৃষ্টি। আমাদের ঘরের দাওয়ায় একটা বালতিতে জল ছিল, তাই দেখিয়া সে পাগলের মতো ছুটিয়া বালতির দিকে গেল। মুনেশ্বর সিং চাকলাদার ব্যাপারটা বুঝিয়া তাড়াতাড়ি বালতি সরাইয়া লইল। তাহার পর তাহাকে বসাইয়া হাঁ করাইয়া দেখা গেল জিভ ফুলিয়া বিভৎস ব্যাপার হইয়াছে। অতি কষ্টে জিভটা মুখের একপাশে সরাইয়া একটু একটু করিয়া তাহার মুখে জল দিতে দিতে আধ ঘণ্টা পরে লোকটা কিঞ্চিত সুস্থ হইল। কাছারিতে লেবু ছিল, লেবুর রস ও গরম জল 1 গ্লাস তাহাকে খাইতে দিলাম। ক্রমে ঘণ্টাখানেক পরে সে সম্পূর্ণ সুস্থ হইয়া উঠিল। শুনিলাম তাহার বাড়ি পাটনা। গালার চাষ করিবার উদ্দেশ্যে সে এই অঞ্চলে কুলের জঙ্গলের অনুসন্ধান করিতে পূর্ণিয়া হইতে রওনা হইয়াছে আজ 2 দিন পূর্বে। তারপর দুপুরের সময় আমাদের মহালে ঢুকিয়াছে এবং একটু পরে দিগ্ভ্রান্ত হইয়া পড়িয়াছে। কারণ এরকম একঘেয়ে একই ধরনের গাছে ভরা জঙ্গলে দিক ভুল করা খুব সোজা, বিশেষত বিদেশি লোকের পক্ষে। কালকার ভীষণ উত্তাপে ও গরম পশ্চিমা বাতাসের দমকার মধ্যে সারা বৈকালে সে ঘুরিয়াছে।
কোথাও এক ফোঁটা জল পায় নাই, একটা মানুষের সঙ্গে দেখা হয় নাই। রাত্রে অবসন্ন অবস্থায় এক গাছের তলায় শুইয়াছিল। আজ সকাল হইতে আবার ঘোরা শুরু করিয়াছে। মাথা ঠান্ডা রাখিলে সূর্য দেখিয়া দিক নির্ণয় করা হয়তো তার পক্ষে খুব কঠিন হইত না। অন্তত পূর্ণিয়াতেও সে ফিরিয়া যাইতে পারিত, কিন্তু ভয়ে দিশেহারা হইয়া একবার এদিক একবার ওদিক ছোটাছুটি করিয়াছে সে আজ সারা দুপুর। তাহার উপর খুব চিৎকার করিয়া লোক ডাকিবার চেষ্টা করিয়াছে, কিন্তু কোথায় লোক? ফুলকিয়া বৈহারের কুলের জঙ্গল যেদিকে, সেদিক হইতে লবটুলিয়া পর্যন্ত 10-12 বর্গমাইল ব্যাপী বন প্রান্তর সম্পূর্ণ জনমানব শূন্য। সুতরাং আশ্চর্যের বিষয় নয় যে তাহার চিৎকার কেহ শোনে নাই। আরও তাহার আতঙ্ক হইবার কারণ সে ভাবিয়াছিল তাহাকে জঙ্গলের মধ্যে জিন পড়িতে পাইয়াছে, মারিয়া না ফেলিয়া ছাড়িবে না। তাহার গায়ে একটা জামা ছিল, কিন্তু আজ অসহ্য পিপাসায় দুপুরের পর এমন গা জ্বলুনি শুরু হইয়াছিল যে জামাটা খুলিয়া কোথায় সে যেন ফেলিয়া দিয়াছে। এই অবস্থায় দৈবক্রমে আমাদের কাছারির হনুমানের ধ্বজার লাল নিশানটা দূর হইতে তাহার চোখে না পড়িলে লোকটা আজ হয়তো বেঘরে মারা পড়িত। একদিন এই ঘোর উত্তাপ ও জলকষ্টের দিনে ঠিক দুপুরবেলা সংবাদ পাইলাম নৈরিত কোণে মাইলখানেক দূরের জঙ্গলে ভয়ানক আগুন লাগিয়াছে এবং আগুন কাছারির দিকে অগ্রসর হইয়া আসিতেছে। সবাই মিলিয়া তাড়াতাড়ি বাহির হইয়া দেখিলাম প্রচুর ধূমের সঙ্গে রাঙা অগ্নিশিখা লক লক করিয়া বহু দূর আকাশে উঠিতেছে। সেদিন আবার দারুণ পশ্চিমে বাতাস, লম্বা লম্বা ঘাস ও বনঝাউয়ের জঙ্গল সূর্য তাপে অর্ধ শুষ্ক হইয়া বারুদের মতো হইয়া আছে। এক এক স্ফুলিঙ্গ পরিবা মাত্র গোটা ঝাড় জ্বলিয়া উঠিতেছে। সেদিকে যত দূর দৃষ্টি যায় ঘন নীল বর্ণ ধূম রাশি ও অগ্নিশিখা আর চটপট শব্দ। ঝড়ের মুখে পশ্চিম হইতে পূর্ব দিকে বাঁকা আগুনের শিখা ঠিক যেন ডাকগাড়ির বেগে ছুটিয়া আসিতেছে আমাদের কয়খানা খড়ের বাংলোর দিকেই। সকলেরই মুখ শুকাইয়া গেল। এখানে থাকিলে আপাতত বেড়া আগুনে ঝলসাইয়া মরিতে হয়, দাবানল তো আসিয়া পড়িল। ভাবিবার সময় নেই। কাছারির দরকারি কাগজপত্র, তহবিলের টাকা, সরকারি দলিল, ম্যাপ সর্বত্র মজুদ। এ বাদে আমাদের নিজস্ব ব্যক্তিগত জিনিস যার যার তা তো আছেই। এসব তো যায়। সিপাহীরা শুষ্ক মুখে ভীত কণ্ঠে বলিল, আগ তো আগ হইল হুজুর। বলিলাম, সব জিনিস বার করো, সরকারি তহবিল ও কাগজপত্র আগে বার করো। জন কতক লোক লাগিয়া গেল আগুন ও কাছারির মধ্যে যে জঙ্গল পড়ে তাহাই যতটা পারা যায় কাটিয়া পরিষ্কার করিতে। জঙ্গলের মধ্যে বাথান হইতে আগুন দেখিয়া বাথানওয়ালা চোরির প্রজা 2-10 জন ছুটিয়া আসিল কাছারি রক্ষা করিতে, কারণ পশ্চিমা বাতাসের বেগ দেখিয়া তাহারা বুঝিতে পারিয়াছিল যে কাছারি ঘোর বিপন্ন। কি অদ্ভুত দৃশ্য! জঙ্গল ভাঙিয়া ছিড়িয়া ছুটিয়া পশ্চিম হইতে পূর্ব দিকে নীল গায়ের দল প্রাণপণে দৌড়াইতেছে। শিয়াল দৌড়াইতেছে, কান উঁচু খরগোশ দৌড়াইতেছে। একদল বন্য শূকর তো ছানাপানা লইয়া কাছারির উঠোন দিয়া দিক বিদিক জ্ঞান শূন্য অবস্থায় ছুটিয়া গেল। এই অঞ্চলের বাথান হইতে পোষা মহিষের দল ছাড়া পাইয়া প্রাণপণে ছুটিতেছে। এক ঝাঁক বনটিয়া মাথার উপর দিয়া শোঁ করিয়া উড়িয়া পালাইল। পিছনে একটা বড় ঝাঁক লাল হাঁস, আবার এক ঝাঁক বনটিয়া, গোটা কতক সিন্নি। রামপীরিত সিং চাকলাদার অবাক হইয়া বলিল, আরে বাপ রে, পানি কাহা নেই ছে? আরে ये लाल हास का जेरा कहाँ से आया भाई राम लगन? গোষ্ঠমুহুরী বিরক্ত হইয়া বলিল, আহ রাখ বাপু, এখন প্রাণ নিয়ে টানাটানি আর লাল হাঁস কোথা থেকে এলো তার কৈফিয়তে তোর কি দরকার? হ্যাঁ? আগুন 20 মিনিটের মধ্যে আসিয়া পড়িল। তারপরে 10-12 জন লোক মিলিয়া প্রায় ঘণ্টা খানেক আগুনের সঙ্গে সে কি যুদ্ধ! জল কোথাও নাই, আতকাচা গাছের ডাল ও বালি এই একমাত্র অস্ত্র। সকলের মুখ চোখ আগুনের ও রৌদ্রের তাপে দৈত্যের মতো বিভীষণ হইয়া উঠিয়াছে। সর্বাঙ্গে ছাই ও কালি,
হাতের শিরা ফুলিয়া উঠিয়াছে, অনেকেরই গায়ে হাতে ফোসকা। এদিকে কাছারির সব জিনিসপত্র, বাক্স, খাট, দেরাজ, আলমারি তখনও টানাটানি করিয়া বাহির করিয়া বিশৃঙ্খলভাবে উঠোনে ফেলা হইতেছে। কোথাকার জিনিস যে কোথায় গেল কে তার ঠিকানা রাখে। মোহরিবাবুকে বলিলাম, ক্যাশ আপনার জিম্মায় রাখুন বুঝলেন, আর দলিলের বাক্সটা। কাছারির উঠান ও পরিষ্কৃত স্থানে বাধা পাইয়া আগুনের স্রোত উত্তর ও দক্ষিণ বাহিয়া নিমেষের মধ্যে পূর্ব মুখে ছুটিল। কাছারিটা কোনো ক্রমে রক্ষা পাইয়া গেল এই যাত্রা। জিনিসপত্র আবার ঘরে তোলা হইল, কিন্তু বহু দূরে পূর্বাকাশ লাল করিয়া লোল জিহ্বা প্রলয়ঙ্কারী অগ্নিশিখা সারা রাত্রি ধরিয়া জ্বলিতে জ্বলিতে সকালের দিকে মোহনপুরা রিজার্ভ ফরেস্টের সীমানায় গিয়া পৌঁছিল। 2-3 দিন পরে খবর পাওয়া গেল কারো ও কুশি নদীর তীরবর্তী কর্দমে 8-10টা বন্য মহিষ, 2টি চিতাবাঘ, কয়েকটি নীলগাই হাবড়ে পড়িয়া পুঁতিয়া রহিয়াছে। ইহারা আগুন দেখিয়া মোহনপুরা জঙ্গল হইতে প্রাণ ভয়ে নদীর ধার দিয়া ছুটিতে ছুটিতে হাবড়ে গিয়া পড়িয়াছে। যদিও রিজার্ভ ফরেস্ট হইতে কুশি ও কারো নদী প্রায় 8-9 মাইল দূরে। চতুর্থ পরিচ্ছেদ। বৈশাখ মাস কাটিয়া আবার আষাঢ় পড়িল। আষাঢ় মাসে প্রথমেই কাছারির পুণ্যাহ উৎসব। এ জায়গায় মানুষের মুখ বড় একটা দেখিতে পাই না বলিয়া আমার একটা শখ ছিল কাছারির পুণ্যাহের দিন অনেক লোক নিমন্ত্রণ করিয়া খাওয়াইব। নিকটে কোনো গ্রাম না থাকায় আমরা গণরি তেওয়ারিকে পাঠাইয়া দূরে দূরের বস্তির লোকেদের নিমন্ত্রণ করিলাম। পুণ্যাহের পূর্বদিন হইতে আকাশ মেঘাচ্ছন্ন হইয়া টিপটিপ বৃষ্টি পড়িতে শুরু করিয়াছিল। পুণ্যাহের দিন আকাশ ভাঙিয়া পড়িল। এদিকে দুপুর হইতে না হইতে দলে দলে লোক নিমন্ত্রণ খাওয়ার লোভে ধারাবর্ষণ উপেক্ষা করিয়া কাছারিতে পৌঁছিতে লাগিল। এমন মুশকিল যে তাহাদের বসিবার জায়গা দিতে পারা যায় না। দলের মধ্যে অনেক মেয়ে ছেলেপুলে লইয়া খাইতে আসিয়াছে। কাছারির দপ্তরখানায় তাহাদের বসিবার ব্যবস্থা করিলাম। পুরুষেরা যে যেখানে পারে আশ্রয় লইল। এদেশে খাওয়ানোর কোনো হাঙ্গামা নেই। এত গরিব দেশ যে থাকিতে পারে তাহা আমার জানা ছিল না। বাংলাদেশ যতই গরিব হোক, এদের দেশের সাধারণ লোকেদের তুলনায় বাংলাদেশের গরিব লোকেও অনেক বেশি অবস্থাপন্ন। ইহারা এই মুষলধারে বৃষ্টি মাথায় করিয়া খাইতে আসিয়াছে চীনা ঘাসের দানা, টক দই, ভেলি গুড় ও লাড্ডু, কারণ ইহাই এখানে সাধারণ ভোজের খাদ্য। 10-12 বছরের একটি অচেনা ছোকরা সকাল হইতেই খুব খাটিতেছিল। গরিব লোকের ছেলে, নাম বিশুয়া। দূরের কোনো বস্তি হইতে আসিয়া থাকিবে। বেলা 10টার সময় সে কিছু জল খাবার চাহিল। ভাঁড়ারের ভার ছিল লকটুলিয়ার পাটোয়ারির উপর। সে 1 খুঁচির চিনার দানা ও একটু নুন তাহাকে দিল। আমি পাশেই দাঁড়াইয়াছিলাম। ছেলেটি কালো কুচকুচে, সুশ্রী মুখটা যেন পাথরের কৃষ্ণ ঠাকুর। সে যখন ব্যস্ত সমস্ত হইয়া মলিন মোটা মার্কিনী 8 হাতি থান কাপড়ের খোঁট পাতিয়া সেই তুচ্ছ জলখাবার লইল, তখন তাহার মুখে সে কি খুশির হাসি! আমি বলিতে পারি, অতি গরিব অবস্থারও কোনো বাঙালি ছেলে চিনার দানা কখনোই খাইবে না। খুশি হওয়া তো দূরের কথা, কারণ একবার শখ করিয়া চিনার দানা খাইয়া যে স্বাদ আমি পাইয়াছি, তাহাতে মুখরোচক সুখাদ্য হিসাবে তাহাকে উল্লেখ কখনোই করিতে পারিব না। বৃষ্টির মধ্যে কোনো রকমে তো ব্রাহ্মণ ভোজন একরকম চুকিয়া গেল। বৈকালের দিকে দেখি ঘোর অবিশ্রান্ত বৃষ্টির মধ্যে অনেকক্ষণ হইতে 3টি স্ত্রীলোক উঠোনে পাতা পাতিয়া বসিয়া ভিজিয়া ঝুপসি হইতেছে, সঙ্গে 2টি ছোট ছোট ছেলে মেয়েও। তাহাদের পাতে চিনার দানা আছে, কিন্তু দই বা ভেলিগুড় কেহ দেয়া যায় নাই। তাহারা হাঁ করিয়া কাছারি ঘরের দিকে চাহিয়া আছে। পাটোয়ারিকে ডাকিয়া বলিলাম, এদের দিচ্ছে কে? এরা বসে আছে কেন? আর এদের এই বৃষ্টির মধ্যে উঠোনেই বা বসিয়েছে কে? পাটোয়ারি বলিল,
হুজুর, ওরা যাতে দোষাদ, ওদের ঘরের দাওয়ায় তুললে ঘরের সব জিনিসপত্র ফেলা যাবে। কোনো ব্রাহ্মণ, ছত্রী কি গাঙ্গোতা সে জিনিস আর খাবে না। আর জায়গায় বা কোথায় আছে বলুন? ওই গরিব দোষাদদের মেয়ে কয়টির সামনে আমি গিয়া নিজে বৃষ্টিতে ভিজিয়া দাঁড়াইতে লোকেরা ব্যস্ত হইয়া তাহাদের পরিবেশন করিতে লাগিল। সামান্য চিনার দানা, গুড় ও জোলো টক দই এক একজন যে পরিমাণ খাইল তাহা চোখে না দেখিলে বিশ্বাস করিবার কথা নহে। এই ভোজ খাইবার জন্য এত আগ্রহ দেখিয়া ঠিক করিলাম দোষাদদের এই মেয়েদের নিমন্ত্রণ করিয়া একদিন খুব ভালো করিয়া সত্যকার সভ্য খাদ্য খাওয়াইব। সপ্তাহখানেক পরেই পাটোয়ারিকে দিয়া দোষাদদের মেয়ে কয়টি ও তাহাদের ছেলে মেয়েদের নিমন্ত্রণ করিলাম। সেদিন তারা যাহা খাইল, লুচি, মাছ, মাংস, ক্ষীর, দই, পায়েস, চাটনি, জীবনে কোনোদিন সেরকম ভোজ খাওয়ার কল্পনাও তাহারা করে নাই। তাহাদের বিস্মিত ও আনন্দিত চোখ মুখের সে হাসি কত দিন আমার মনে ছিল। সেই ভবঘুরে গাঙ্গোতা ছোকরা বিশুয়াও সে দলে ছিল। সার্ভে ক্যাম্প থেকে একদিন ঘোড়া করিয়া ফিরিতেছি। বনের মধ্যে একটা লোক কাশ ঘাসের ঝোপের পাশে বসিয়া কলের ছাতু মাখিয়া খাইতেছে। পাত্রের অভাবে ময়লা থান কাপড়ের প্রান্তেই ছাতুটা মাখিতেছে। এত বড় একটা তাল যে একজন লোকে, হলই বা হিন্দুস্তানি মানুষ তো বটে, কি করিয়া অত ছাতু খাইতে পারে এ বুদ্ধি আমার অগোচর। আমায় দেখিয়া লোকটা সসম্ভ্রমে খাওয়া ছাড়িয়া উঠিয়া দাঁড়াইল। সেলাম ঠুকিয়া বলিল, ম্যানেজার সাহেব, থোড়া জলখাই করতে হ্যায় হুজুর, মাফ কিজিয়ে। একজন ব্যক্তি নির্জনে বসিয়া শান্তভাবে জলখাবার খাইতেছে। ইহার মধ্যে মাপ করিবার কি আছে খুঁজিয়া পাইলাম না। বলিলাম, খাও খাও, তোমায় উঠতে হবে না। নাম কি তোমার? লোকটা তখনও বসে নাই, দণ্ডায়মান অবস্থাতেই সসম্ভ্রমে বলিল, গরিব কা নাম ধাওতাল সাহু হুজুর। চাহিয়া দেখিয়া মনে হইল লোকটার বয়স 60-এর উপর হইবে। রোগা লম্বা চেহারা, গায়ের রং কালো, পরনে অতি মলিন থান ও মেরজাই, পা খালি। ধাওতাল সাহুর সঙ্গে এই আমার প্রথম আলাপ। কাছারিতে আসিয়া রামজোধ পাটোয়ারিকে জিজ্ঞাসা করিলাম, ধাওতাল সাহুকে চেনো? রামজোধ বলিল, জি হুজুর, ধাওতাল সাহুকে এ অঞ্চলে কে না চেনে? সে মস্ত বড় মহাজন, লক্ষপতি লোক। এদিকে সবাই তো তারই খাতক, নওগাছিয়ায় তার ঘর। পাটোয়ারির কথা শুনিয়া খুবই আশ্চর্য হইয়া গেলাম। লক্ষপতি লোক বনের মধ্যে বসিয়া ময়লা উড়ানির প্রান্তে একতাল নিরুপকরণ কলাইয়ের ছাতু খাইতেছে। এ দৃশ্য কোনো বাঙালি লক্ষপতির সম্বন্ধে অন্তত কল্পনা করা অতীব কঠিন। ভাবিলাম পাটোয়ারি বাড়াইয়া বলিতেছে, কিন্তু কাছারিতে যাহাকেই জিজ্ঞাসা করি সেই ওই কথা বলে, ধাওতাল সাহু, তার টাকার লেখাজোকা নেই। ইহার পরে নিজের কাজে ধাওতাল সাহু অনেকবার কাছারিতে আমার সহিত দেখা করিয়াছে। প্রতিবার একটু একটু করিয়া তাহার সহিত আলাপ জমিয়া উঠিলে বুঝিতে পারিলাম একটি অতি অদ্ভুত লোকোত্তর চরিত্রের মানুষের সঙ্গে পরিচয় ঘটিয়াছে। বিংশ শতাব্দীতে এ ধরনের লোক যে আছে না দেখিলে বিশ্বাস করা যায় না। ধাওতালের বয়স যাহা আন্দাজ করিয়াছিলাম, প্রায় 63-64। কাছারির পূর্ব দক্ষিণ দিকের জঙ্গলের প্রান্ত হইতে 12-13 মাইল দূরে নওগাছিয়া নামে গ্রামে তাহার বাড়ি। এ অঞ্চলে প্রজা, জোতদার, জমিদার, ব্যবসাদার প্রায় সকলেই ধাওতাল সাহুর খাতক। কিন্তু তাহার মজা এই যে টাকা ধার দিয়া সে জোর করিয়া কখনো তাগাদা করিতে পারে না। কত লোক যে কত টাকা তাহার ফাঁকি দিয়াছে, তাহার মতো নিরীহ ভালো মানুষ লোকের মহাজন হওয়া উচিত ছিল না। কিন্তু লোকের উপরোধ সে এড়াইতে পারে না। বিশেষত সে বলে, যখন সকলেই মোটা সুদ লিখিয়া দিয়েছে তখন ব্যবসা হিসেবেও তো টাকা দেওয়া উচিত। একদিন ধাওতাল আমার সহিত দেখা করিতে আসিল। উড়ানিতে বাঁধা এক পান্ডিল পুরনো দলিলপত্র। বলিল, হুজুর, মেহেরবানি করে একটু দেখবেন দলিলগুলো। পরীক্ষা করিয়া দেখি প্রায় 8-10 হাজার টাকার দলিল।
ঠিক সময় নালিশ না করায় তামাদি হইয়া গিয়াছে। উড়ানির আর এক মুঠো খুলিয়া সে আরও কতগুলি জরাজীর্ণ কাগজ বাহির করিয়া বলিল, এগুলো একটু দেখুন দেখি হুজুর, ভাবি একবার জেলায় গিয়ে উকিলদের দেখাই, তা মামলা তো কখনো করিনি হুজুর, করা পোষায় না, তাগেদা করি, দিচ্ছি দেব করে, টাকা দেয় না অনেকেই। দেখিলাম সবগুলোই তামাদি দলিল, সব শুদ্ধ জড়াইয়া সেও 4-5 হাজার টাকা। ভালো মানুষকে সবাই ঠকায়। বলিলাম, সাহুজি, মহাজনী করা তোমার কাজ নয়। এ অঞ্চলে মহাজনী করতে পারবে রাসবিহারী সিং রাজপুতের মতো দুঁদে লোকেরা, যাদের 7-8টা করে লাঠিয়াল আছে। খাতকের খেতে নিজে ঘোড়া করে গিয়ে লাঠিয়াল মোতায়েন করে আসে, ফসল ক্রোপ করে টাকা আর সুদ আদায় করে। তোমার মতো ভালো মানুষ লোকের টাকা শোধ করবে না কেউ, দিও না আর কাউকে, বুঝলে? ধাওতালকে বুঝাইতে পারিলাম না। সে বলিল, সবাই ফাঁকি দেয় না হুজুর, এখনো চন্দ্র সূর্য উঠছে, মাথার উপর দিন দুনিয়ার মালিক এখনো আছেন, টাকা কি বসিয়ে রাখলে চলে? সুদে না বাড়ালে আমাদের চলে না হুজুর, এই তো আমাদের ব্যবসা। তাহার এই ধরনের যুক্তি আমি বুঝিতে পারিলাম না। সুদের লোভে আসল টাকা নষ্ট হইতে দেওয়া কেমনতর ব্যবসা তা আমি জানি না। ধাওতাল সাহু আমার সামনেই অম্লান বদনে 15-16 হাজার টাকার তামাদি দলিল ছিঁড়িয়া ফেলিল। এমনভাবে ছিঁড়িল যেন সেগুলো বাজে কাগজ। অবশ্য বাজে কাগজের পর্যায়ে তাহার আসিয়া দাঁড়াইয়াছিল বটে। তাহার হাত কাঁপিল না, গলার সুর কাঁপিল না। বলিল, রইচি আর রেড়ির বীজ বিক্রি করে টাকা করেছিলাম হুজুর, নয়তো আমার পৈতৃক আমলের একটা ঘষা পয়সাও ছিল না। আমি করেছি, আবার আমি লোকসান দিচ্ছি। ব্যবসা করতে গেলে লাভ লোকসান তো আছেই হুজুর। তা আছে স্বীকার করি, কিন্তু কয়জন লোক এত বড় ক্ষতি এমন শান্ত মুখে উদাসীনভাবে সহ্য করিতে পারে, সেই কথাই ভাবিতেছিলাম। তাহার বড় মানুষই গর্ব দেখিলাম মাত্র একটি ব্যাপারে। একটা লাল কাপড়ের বটুয়া হইতে সে মাঝে মাঝে ছোট্ট একখান জাতি ও সুপারি বাহির করিয়া কাটিয়া মুখে ফেলিয়া দেয়। আমার দিকে চাহিয়া হাসি মুখে একবার বলিয়াছিল, রোজ 1 কনোয়া করে সুপারি খাই বাবুজি, সুপারির বড় খরচ আমার। বৃত্তে নিষ্পৃহতা ও বৃহৎ ক্ষতিকে তাচ্ছিল্য করিবার ক্ষমতা যদি দার্শনিকতা হয়, তবে ধাওতাল সাহুর মতো দার্শনিক আমি তো অন্তত দেখি নাই। ফুলকিয়ার ভিতর দিয়া যাইবার সময়ে আমি প্রতিবারই জয়পাল কুমারের মকায়ের পাতা ছাওয়া ছোট্ট ঘরখানার সামনে দিয়া যাইতাম। কুমার অর্থে কুম্ভকার নয়, ভূঁইয়ার বামুন। খুব বড় একটা প্রাচীন পাকুড় গাছের নিচেই জয়পালের ঘর। সংসারে সে সম্পূর্ণ একা, বয়সেও প্রাচীন, লম্বা রোগা চেহারা, মাথায় লম্বা সাদা চুল। যখনই যাইতাম তখনই দেখিতাম কুঁড়ে ঘরের দোরের গোড়ায় সে চুপ করিয়া বসিয়া আছে। জয়পাল তামাক খাইত না, কখনো তাকে কোনো কাজ করিতে দেখিয়াছি বলিয়াও মনে হয় না। গান গাহিতে শুনি নাই। সম্পূর্ণ কর্মশূন্য অবস্থায় মানুষ কিভাবে যে এমন ঠায় চুপ করিয়া বসিয়া থাকিতে পারে জানি না। জয়পালকে দেখিয়া বড় বিস্ময় ও কৌতূহল বোধ করিতাম। প্রতিবারই উহার ঘরের সামনে ঘোড়া থামাইয়া উহার সহিত দুটো কথা না বলিয়া যাইতে পারিতাম না। জিজ্ঞাসা করিতাম, জয়পাল, কি করো বসে? এই বসে আছি হুজুর। বয়স কত হলো? তা হিসেব রাখিনি, তবে যেবার কুশি নদীর পুল হলো তখন আমি মহিষ চড়াতে পারি। ও, তা বিয়ে করেছিলে? ছেলেপুলে ছিল? পরিবার মরে গিয়েছে, আজ 20-25 বছর হলো। 2টো মেয়ে ছিল, তারাও মারা গেল, সেও 13-14 বছর আগে। এখন একাই আছি হুজুর। আচ্ছা, এই যে একা এখানে থাকো, কারোর সঙ্গে কথা বলো না, কোথাও যাও না, কিছু করো না, এ ভালো লাগে? একঘেয়ে লাগে না?
জয়পাল অবাক হইয়া আমার দিকে চাহিয়া বলিল, কেন খারাপ লাগবে হুজুর? বেশ থাকি, কিছু খারাপ লাগে না। জয়পালের এই কথাটা আমি কিছুতেই বুঝিতে পারিতাম না। আমি কলিকাতার কলেজে পড়িয়া মানুষ হইয়াছি। হয় কোনো কাজ, নয়তো বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা, নয় বই, নয় সিনেমা, নয় বেড়ানো। এছাড়া মানুষ কি করিয়া থাকে বুঝি না। ভাবিয়া দেখিতাম দুনিয়ার কত কি পরিবর্তন হইয়া গেল। গত 20 বৎসর জয়পাল কুমার ওই ঘরের দোরটাতে ঠায় চুপ করিয়া বসিয়া বসিয়া তার কতটুকুর খবর রাখে। আমি যখন ছেলেবেলায় স্কুলের নিচের ক্লাসে পড়িতাম, তখনও জয়পাল এমনি করিয়া বসিয়া থাকিত। বিয়ে যখন পাশ করিলাম, তখনও জয়পাল এমনি করিয়া বসিয়া থাকে। আমার জীবনের নানা ছোট বড় ঘটনা, যা আমার কাছে পরম বিস্ময়কর বস্তু, তারই সঙ্গে মিলাইয়া জয়পালের এই বৈচিত্র্যহীন নির্জন জীবনের অতীত দিনগুলির কথা ভাবিতাম। জয়পালের ঘরখানা গ্রামের একেবারে মাঝখানে হইলেও কাছে অনেকটা পতিত জমি ও মকাই ক্ষেত। কাজেই আশেপাশে কোনো বসতি নাই। ফুলকিয়া নিতান্ত ক্ষুদ্র গ্রাম, 10-15 ঘর লোকের বাস। সকলেই চতুর্দিক ব্যাপী জঙ্গল মহালে মহিষ চড়াইয়া দিন গুজরান করে। সারা দিন ভূতের মতো খাটে, আর সন্ধ্যার সময় কলায়ের ভুসির আগুন জ্বালাইয়া তার চারিপাশে পাড়া শুদ্ধ বসিয়া গল্প গুজব করে, খৈনি খায়, কিংবা শাল পাতার পিকার ধূমপান করে। হুঁকায় তামাক খাওয়ার প্রচলন এদেশে খুবই কম। কিন্তু কখনো কোনো লোককে জয়পালের সঙ্গে আড্ডা দিতে দেখি নাই। প্রাচীন পাকুড় গাছটার মগডালে বকেরা দল বাঁধিয়া বাস করে। দূর হইতে দেখিলে মনে হয় গাছের মাথায় থোকা থোকা সাদা ফুল ফুটিয়াছে। স্থানটা ঘন ছায়া ভরা, নির্জন। আর সেইখানটাতে দাঁড়াইয়া যেদিকেই চোখ পড়ে, সেদিকেই নীল নীল পাহাড় দূর দিগন্তে হাত ধরাধরি করিয়া ছোট ছেলে মেয়েদের মতো মণ্ডলাকারে দাঁড়াইয়া। আমি পাকুড় গাছের ঘন ছায়ায় দাঁড়াইয়া যখন জয়পালের সহিত কথা বলিতাম, তখন আমার মনে এই সুবৃহৎ বৃক্ষতলের নিবিড় শান্তি ও গৃহস্বামীর অনুদ্বিগ্ন নিষ্পৃহ ধীর জীবনযাত্রা ধীরে ধীরে কেমন একটা প্রভাব বিস্তার করিত। ছুটাছুটি করিয়া বেড়াইয়া লাভ কি? কি সুন্দর ছায়া এই শ্যামবংশী বটের! কেমন মন্থর যমুনা জল! অতীতের শত শতাব্দী পায়ে পায়ে পার হইয়া সময়ের উজানে চলিয়া যাওয়া কি আরামের! কিন্তু জয়পালের জীবনযাত্রার প্রভাব ও কিছু চারিধারের বাধা বন্ধন শূন্য প্রকৃতি আমাকেও ক্রমে ক্রমে যেন ওই জয়পাল কুমারের মতো নির্বিকার, উদাসীন ও নিষ্পৃহ করিয়া তুলিয়াছে। শুধু তাই নয়, আমার যে চোখ কখনো এর আগে ফুটে নাই, সে চোখ যেন ফুটিয়াছে। যেসব কথা কখনো ভাবি নাই, তাহাই ভাবাইতেছে। ফলে এই মুক্ত প্রান্তর ও ঘন শ্যাম অরণ্য প্রকৃতিকে এত ভালোবাসিয়া ফেলিয়াছি যে একদিন পূর্ণিয়া কি মুঙ্গের শহরে কার্য উপলক্ষে গেলে মন উড়ু উড়ু করে, মন টিকিতে চায় না। মনে হয় কতক্ষণে জঙ্গলের মধ্যে ফিরিয়া যাইব, কতক্ষণে আবার সেই ঘন নির্জনতার মধ্যে, অপূর্ব জ্যোৎস্নার মধ্যে, সূর্যাস্তের মধ্যে, দিগন্তব্যাপী কাল বৈশাখী মেঘের মধ্যে, তারাভরা নিদাঘ নিশীথের মধ্যে ডুব দিব। ফিরিবার সময় সভ্য লোকালয়কে বহু দূর পিছনে ফেলিয়া মুকুন্দি চাকলাদারের হাতের বাবলা কাঠের খুঁটির পাশ কাটাইয়া যখন নিজের জঙ্গলের সীমানায় ঢুকি, তখন সুদূর বিসর্পী নিবিড় শ্যাম বনানী, প্রান্তর, শিলাস্তূপ, বনটিয়ার ঝাঁক, নীলগায়ের জেরা, সূর্যালোক, ধরণীর মুক্ত প্রসার আমায় একেবারে এক মুহূর্তে অভিভূত করিয়া দেয়। পঞ্চম পরিচ্ছেদ। খুব জ্যোৎস্না, তেমনি হাড় কাঁপানো শীত। সদর কাছারি হইতে লবটুলিয়ার ডিহি কাছারিতে তদারক করিতে গিয়াছি। লবটুলিয়ার কাছারিতে রাত্রে রান্না শেষ করিয়া
সকলের আহারাদি হইতে রাত 11টা বাজিয়া যাইত। একদিন খাওয়া শেষ করিয়া রান্নাঘর হইতে বাহিরে আসিয়া দেখি অত রাত্রে আর সেই কনকনে হিমবর্ষী আকাশের তলায় কে একটি মেয়ে ফুটফুটে জ্যোৎস্নায় কাছারির কম্পাউন্ডের সীমানায় দাঁড়াইয়া আছে। জিজ্ঞাসা করিলাম, ওখানে কে দাঁড়িয়ে? পাটোয়ারি বলিল, ও কুন্তা, আপনার আসার কথা শুনে আমায় কাল বলেছিল যে ম্যানেজার বাবু আসবেন, তার পাতের ভাত আমি গিয়ে নিয়ে আসব। আমার ছেলেপুলের বড় কষ্ট, তা আমি বলেছিলাম যাস। কথা বলিতেছি এমন সময় কাছারির টহলদার বলোয়া আমার পাতের ডাল মাখা ভাত, ভাঙা মাছের টুকরো, পাতের গোড়ায় ফেলা তরকারি ও ভাত, দুধের বাটির ভুক্তাবশিষ্ট দুধ ভাত সব লইয়া গিয়া মেয়েটির আনিত একটা পেতলের কানা উঁচু থালায় ঢালিয়া দিল। মেয়েটি চলিয়া গেল। 8-10 দিন সেবার লবটুলিয়া কাছারিতে ছিলাম। প্রতি রাত্রে দেখিতাম ইদারার পারে সেই মেয়েটি আমার পাতের ভাতের জন্য সেই গভীর রাত্রে আর সেই ভয়ানক শীতের মধ্যে বাহিরে শুধু আঁচল গায়ে দিয়া দাঁড়াইয়া আছে। প্রতিদিন দেখিতে দেখিতে একদিন কৌতূহল বসে পাটোয়ারিকে জিজ্ঞাসা করিলাম, কুন্তা যে রোজ ভাত নিয়ে যায় ও কে? আর জঙ্গলে থাকেই বা কোথায়? দিনে তো কখনো দেখি না ওকে। পাটোয়ারি বলিল, বলছি হুজুর। ঘরের মধ্যে সন্ধ্যা হইতে কাঠের গুঁড়ি জ্বালাইয়া গনগনে আগুন করা হইয়াছে। তারই ধারে চেয়ার পাতিয়া অনেকক্ষণ ধরিয়া কিস্তির আদায়ে হিসাব মিলাইতেছিলাম। আহারাদি শেষ করিয়া আসিয়া মনে হইল একদিনের পক্ষে কাজ যথেষ্টই করিয়াছি। কাগজপত্র গুটাইয়া পাটোয়ারির গল্প শুনিতে প্রস্তুত হইলাম। পাটোয়ারি বলিল, শুনুন হুজুর, বছর 10 আগে এ অঞ্চলে দেবী সিং রাজপুতের বড় রমরমা ছিল। তার ভয়ে যত গাঙ্গতা আর চাষি ও চরির প্রজা সব জুজু হয়ে থাকত। দেবী সিংয়ের ব্যবসা ছিল খুব চড়া সুদে টাকা ধার দেওয়া সেই সব লোককে, আর তারপর লাঠিবাজি করে সুদ ও আসল আদায় করা। তার তবে 8-9 জন লাঠিয়াল পাইকি ছিল। এখন যেমন রাসবিহারী সিং রাজপুত এই অঞ্চলে মহাজন, তখন ছিল দেবী সিং। দেবী সিং জৌনপুর জেলা থেকে এসে পূর্ণিয়ায় বাস করে। তারপর টাকা ধার দিয়ে জোর জবরদস্তি করে এদেশের যত ভীতু গাঙ্গত প্রজাদের হাতের মুঠোই পুড়ে ফেললে। এখানে আসবার কয়েক বছর পরে সে কাশি যায় এবং সেখানে এক বাইজির বাড়ি গান শুনতে গিয়ে তার 14-15 বছরের মেয়ের সঙ্গে দেবী সিংয়ের খুব ভাব হয়ে যায়। তারপর তাকে নিয়ে দেবী সিং পালিয়ে এখানে চলে আসে। দেবী সিংয়ের বয়স তখন এই ধরুন 27-28 হবে। তা এখানে এসে দেবী সিং তাকে বিয়ে করলো। কিন্তু বাইজির মেয়ে বলে সবাই যখন জেনে ফেললে, তখন দেবী সিংয়ের নিজের জাত ভাই রাজপুতরা ওর সঙ্গে খাওয়া দাওয়া বন্ধ করে ওকে একেবারে এক ঘরে করে ফেললে। তা পয়সার জোরে দেবী সিং অবশ্য সেসব গ্রাহ্য করতো না। তারপর বাবুগিরি আর অযথা ব্যয় করে করে সব গেল এবং রাসবিহারী সিংয়ের সঙ্গে মোকদ্দমা করতে গিয়ে দেবী সিং একবারে সর্বশান্ত হয়ে গেল। আর 4 বছর হলো সে মারা গিয়েছে। ওই কুন্তাই দেবী সিং রাজপুতের সেই বিধবা স্ত্রী। কি বলবো হুজুর, এক সময় ও লকটুলিয়া থেকে কিংখাবের ঝালর দেওয়া পালকি চেপে কুশি ও কবলিয়ার সঙ্গমে স্নান করতে যেত, বিকানির মিছরি খেয়ে জল খেত। আর আজ ওর এই দুর্দশা। আরও মুশকিল এই যে বাইজির মেয়ে বলে সবাই জানে, তাই এখানে ওর জাত নেই। তাই কি ওর স্বামীর আত্মীয় বন্ধু রাজপুতদের মধ্যে, আর কি ওর দেশবালী গাঙ্গতাদের মধ্যে। ক্ষেত থেকে গম কাটা হয়ে গেলে যে গমের গুঁড়ো শীষ পড়ে থাকে, তাই টুকরি করে খেতে খেতে বাড়িয়ে কুড়িয়ে এনে বছরে 2-1 মাস ও ছোট ছোট ছেলে মেয়েদের আটপেটা খাইয়ে রাখে। কিন্তু হুজুর, কখনো হাত পেতে ভিক্ষে করতে ওকে দেখিনি। আপনি এসেছেন জমিদারের ম্যানেজার, রাজার সমান। আপনার এখানে প্রসাদ পেলে ওর তাতে অপমান নেই। বলিলাম, ওর মা সেই বাইজি ওর খোঁজ করেনি তারপর কখনো? পাটোয়ারি বলিল, দেখিনি কখনো হুজুর। কুন্তাও কখনো মায়ের খোঁজ করেনি। ওই দুঃখ ধান্দা করে ছেলেপুলেকে খাওয়াচ্ছে। এখন ওকে কি দেখছেন হুজুর? এক সময় ওর যা রূপ ছিল, এ অঞ্চলে সেরকম কেউ দেখেনি।
এখন বয়স হয়েছে, আর বিধবা হওয়ার পরে দুঃখে কষ্টে সে চেহারার আর কিছু নেই। তবে বড় ভালো আর শান্ত মেয়ে কুন্তা। কিন্তু এদেশে কেউ ওকে দেখতে পারে না, সবাই নাক সিটকে থাকে, নিচু চোখে দেখে। ওই বোধহয় বাইজির মেয়ে বলে। বলিলাম, তা বুঝলাম, কিন্তু এই রাত 12টার সময় এই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে ও একা লকটুলিয়া বস্তিতে যাবে? সে তো এখান থেকে প্রায় 3 পোয়া পথ। ওর কি আর ভয় করলে চলে হুজুর? এই জঙ্গলে হর বক্ত ওকে একলা ফিরতে হয়, নইলে কে আছে ওর যে চালাবে? তখন ছিল পৌষ মাস। পৌষ কিস্তির তাগেদা শেষ করিয়াই চলিয়া আসিলাম। মাঘ মাসের মাঝামাঝি আর একবার একটা ক্ষুদ্র চরি মহাল ইজারা দিবার উদ্দেশ্যে লকটুলিয়া যাওয়ার প্রয়োজন হইয়াছিল। তখন শীত কিছুমাত্র কমে নাই, তার উপরে সারা দিন পশ্চিমা বাতাস বহিবার ফলে প্রত্যহ সন্ধ্যার পরে শীত দ্বিগুণ বাড়িতে লাগিল। একদিন মহলের উত্তর সীমানায় বেড়াইতে বেড়াইতে কাছারি হইতে অনেক দূরে গিয়া পড়িয়াছি। সেদিকটাতে বহুদূর পর্যন্ত শুধু কুল গাছের জঙ্গল। এই সব জঙ্গল জমা লইয়া ছাপড়া ও মজফ্ফরপুর জেলার কালোয়ার জাতীয় লোকে লাক্ষার চাষ করিয়া বিস্তর পয়সা উপার্জন করে। কুলের জঙ্গলের মধ্যে প্রায় পথ ভুলিবার উপক্রম করিয়াছি, এমন সময় হঠাৎ একটা নারী কণ্ঠের আর্তক্রন্দনের শব্দ, বালক বালিকার গলার চিৎকার ও কান্না এবং কর্কশ পুরুষ কণ্ঠে গালিগালাজ শুনিতে পাইলাম। কিছু দূর অগ্রসর হইয়া দেখি একটি মেয়েকে লাক্ষার ইজারাদারের চাকরেরা চুলের মুঠি ধরিয়া টানিয়া লইয়া আসিতেছে। মেয়েটির পরনে ছিন্ন মলিন বস্ত্র, সঙ্গে 2-3টি ছোট ছোট রোদুদ্যমান বালক বালিকা। দুজন ছত্রী চাকরের মধ্যে একজনের হাতে একটি ছোট ঝুড়িতে আধ ঝুড়ি পাকা কুল। আমাকে দেখিয়া ছত্রী দুজন খুব উৎসাহ পাইয়া যাহা বলিল, তাহার অর্থ এই যে তাহাদের ইজারা করা জঙ্গলে এই গাঙ্গতিন চুরি করিয়া কুল পাড়িতেছিল বলিয়া তাহাকে কাছারিতে পাটোয়ারির বিচারার্থ ধরিয়া লইয়া যাইতেছে। হুজুর আসিয়া পড়িয়াছেন, ভালোই হইয়াছে। প্রথমেই ধমক দিয়া মেয়েটিকে তাহাদের হাত হইতে ছাড়াইলাম। মেয়েটি তখন ভয়ে লজ্জায় জড়সড় হইয়া একটা কুল ছোপের আড়ালে গিয়া দাঁড়াইয়াছে। তাহার দুর্দশা দেখিয়া এত কষ্ট হইল। ইজারাদারের লোকেরা কি সহজে আর ছাড়িতে চায়? তাহাদের বুঝাইলাম, বাপু গরিব মেয়ে মানুষ, যদি ওর ছেলেপুলেকে খাওয়াইবার জন্য আধ ছুরি টক কুল পাড়িয়াই থাকে, তাহাতে তোমাদের লাক্ষা চাষের বিশেষ কি ক্ষতিটা হইয়াছে? উহাকে বাড়ি যাইতে দাও। একজন বলিল, জানেন না হুজুর, ওর নাম কুন্তা, এই লবটুলিয়াতেই ওর বাড়ি। ওর অভ্যাস হলো চুরি করে কুল পাড়া। আরও একবার 8 বছর হাতে হাতে ধরেছিলাম, ওকে একবার শিক্ষা না দিয়ে দিলে। প্রায় চমকিয়া উঠিলাম। কুন্তা? তাহাকে তো চিনি নাই। তাহার কারণ অবশ্য এই যে দিনের আলোতে তো কখনো কুন্তাকে দেখি নাই, যাহা দেখিয়াছি তাহা রাত্রে। ইজারাদারের লোকেদের তৎক্ষণাৎ শাসাইয়া কুন্তাকে মুক্ত করিলাম। সে লজ্জায় মাটির সঙ্গে মিশিয়া ছেলেপুলেদের লইয়া বাড়ি চলিয়া গেল। যাইবার সময় কুলের ধামাটি ও আকশি গাছটা ফেলিয়া গেল, বোধহয় ভয়ে ও সংকোচে। আমি উপস্থিত লোকগুলির মধ্যে একজনকে সেগুলি কাছারিতে লইয়া যাইতে বলাতে তাহারা খুব খুশি হইয়া ভাবিল, ধামা ও আকশি সরকারে নিশ্চয়ই বাজেয়াপ্ত হইবে। কাছারিতে আসিয়া পাটোয়ারিকে বলিলাম, তোমাদের দেশের লোক এত নিষ্ঠুর কেন বনোয়ারিলাল? বনোয়ারি পাটোয়ারি খুব দুঃখিত হইল। বনোয়ারি লোকটা ভালো, এদেশের তুলনায় সত্যিই তার হৃদয়ে দয়ামায়া আছে। কুন্তার ধামা ও আকশি সে তখনই পাইক দিয়া লবটুলিয়াতে কুন্তার বাড়ি পাঠাইয়া দিল। সেই রাত্রি হইতে কুন্তা বোধহয় লজ্জায় আর কাছারিতেও ভাত লইতে আসে নাই। শেষ হল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক। আজ পড়লাম 2য় পর্ব। আজকের পর্বটি কেমন লাগলো আপনাদের?
কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কিন্তু। গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক করে দেবেন। আর হ্যাঁ, সেই সঙ্গে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতেও ভুলবেন না কিন্তু। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তী পর্ব নিয়ে ফিরে আসব খুব শীঘ্র। ততদিন সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।